Hello everyone. So today we are going to discuss the Chemistry Aptitude Test 2019 question paper, which is for class 10. So let's start it. The first question is NH4CNO. যদি এটাকে আমরা হিট দিই, we get urea, CO NH2 whole 2. This is an example of এই বিক্রিয়াটি কি ধরনের বিক্রিয়ার এক্সাম্পল। তো আমরা যদি ভালো করে দেখি NH4CNO, লেফট হ্যান্ড সাইড বাঁ দিকে একটাই আছে রিয়েক্ট্যান্ট, আর ডান দিকে ইউরিয়া একটাই আছে প্রোডাক্ট। তাহলে রিয়েক্ট্যান্টও একটা, প্রোডাক্টও একটা। তাহলে এখানে এডিশনেরও কিছু রিয়েকশন হয়নি, সংযোজন বিক্রিয়াও কিছু হয়নি, বা বিয়োজন বিক্রিয়া ডিকম্পোজিশন রিয়েকশনও কিছু হয়নি, রাইট। প্লাস এটার মধ্যে সাবস্টিটিউশন রিয়েকশন, প্রতিস্থাপন বিক্রিয়া, একটা সরে গিয়ে আরেকটা বসা, এরকমও কিছু হয়নি, ঠিক আছে। তাহলে এডিশন রিয়েকশন সাবস্টিটিউশন এ দুটার একটাও হবে না। নেক্সটে দিয়েছে ডি নাম্বার অপশানে ডিকম্পোজিশন বিয়োজন, এটাও হবে না। সি নাম্বারে আছে রিঅ্যারেঞ্জমেন্ট রিয়েকশন, মানে পুনর্গঠন বিক্রিয়া। তার মানে এটার মধ্যে NH4CNO যেভাবে লেখা আছে রিয়েক্ট্যান্ট মানে বিক্রিয়কে, বিক্রিয়াজাত পদার্থের মধ্যে N, C, O আর H আরেকভাবে সাজানো আছে, ঠিক আছে। তো বিক্রিয়কে একভাবে সাজানো, বিক্রিয়াজাত পদার্থে মানে প্রোডাক্টটা আরেকভাবে সাজানো। তো যেহেতু সাজানোর মধ্যে একটু চেঞ্জ আছে, সেজন্য আমরা বলবো রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশন বা পুনর্গঠন বিক্রিয়া। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এ gaseous substance produced in thermal decomposition of NH4 whole 2 Cr2O7 is। বাংলাতে বলেছে NH4 whole 2 Cr2O7 অ্যামোনিয়াম ডাইক্রোমেট এর তাপ বিয়োজনে উৎপন্ন গ্যাসটি হলো, মানে এই যৌগটাকে যদি আমি তাপ দিই তাহলে একটা গ্যাস উৎপন্ন হবে, গ্যাসটা কি? তো যেহেতু এই যৌগটার মধ্যে আমার কি আছে, নাইট্রোজেন আছে, তো এখানে তাপ দিয়ে যদি আমি যৌগটাকে ভাঙি তাহলে আমি নাইট্রোজেন গ্যাস পাবো। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। এছাড়াও এখানে আরেকটা প্রোডাক্ট উৎপন্ন হয় ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড, যার কালার গ্রিন। সুতরাং নেক্সট টাইম প্রশ্ন আসতে পারে যে গ্রিন কালারের প্রোডাক্ট কোনটা। কোশ্চেন নাম্বার 3, হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স আর আইসোটোনস। তো নিচের কোন জোড়াটি আইসোটোন? আইসোটোন আমরা বের করি কিভাবে? যাদের নিউট্রন সংখ্যা সেম থাকে তারা আইসোটোন হয়। তো এখানে যে অপশানগুলো দিয়েছে তার মধ্যে আমার দেখতে হবে কোন জোড়াটার মধ্যে নিউট্রন সংখ্যা সমান আছে, তারাই আইসোটোন হবে। এখন নিউট্রন সংখ্যা কিভাবে বের করে? ভর সংখ্যা থেকে যদি আমরা প্রোটন সংখ্যা মাইনাস করে দিই তাহলে নিউট্রন সংখ্যা পেয়ে যাই। যেমন আমি যদি দেখি অপশান এতে সি এর নিচে আছে 6, উপরে আছে 14, ঠিক আছে। তাহলে উপরের সংখ্যাটা হচ্ছে ভর সংখ্যা মানে অ্যাটমিক মাস, আর নিচের দিকের সংখ্যাটা হচ্ছে প্রোটন সংখ্যা যেটা হচ্ছে 6। তো যদি ভর সংখ্যা উপরেরটার থেকে নিচেরটার সংখ্যাটা মাইনাস করে দিই ফিগারটা, তাহলে আমরা যে নাম্বারটা পাবো সেটাই হচ্ছে নিউট্রন নাম্বার। তাহলে অপশান এর মধ্যে সি এর আছে 14 - 6 যদি করি পাচ্ছি 8, আর নাইট্রোজেনের 14 - 7 করলে পাচ্ছি 7। তাহলে কার্বনের আছে 8টা প্রোটন, নাইট্রোজেনের আছে 7টা প্রোটন, সংখ্যা দুটো সেম নয়, তাহলে তারা আইসোটোন না। এবার যদি আমি অপশান ডিতে দেখি, অক্সিজেন 17 আছে অ্যাটমিক মাস আর 8 হচ্ছে প্রোটন, যদি মাইনাস করি আমরা পাচ্ছি অক্সিজেনের আছে 9 নিউট্রন, আর ফ্লুরিনের ক্ষেত্রে 19 - 9 করলে পাচ্ছি 10 নিউট্রন। তো এখানেও নিউট্রন নাম্বার ম্যাচ সেম হচ্ছে না। এবার যদি অপশান সিতে দেখি তাহলে দেখো এখানে একটু ঝাপসা, তাও বুঝবে আশা করি, বলে দিচ্ছি। প্রথমটা হচ্ছে আর্গন, AR, উপরের দিকে আছে 39, নিচের দিকে আছে 18। সো 39 - 18 করলে আমরা পাচ্ছি 11। আবার এখানে নেক্সটটা দিয়েছে পটাশিয়াম, উপরের দিকে আছে 40, নিচের দিকে আছে 19। সো 40 - 19 করলে আমরা পাচ্ছি 11। তাহলে এখানে দুটো ক্ষেত্রে আমাদের নিউট্রন নাম্বারটা সেম 11। তাহলে আর্গন আর পটাশিয়াম এরা হচ্ছে এখানে আইসোটোন। ওকে, কোশ্চেন নাম্বার 4, রাস্টিং ইজ অ্যান ইলেকট্রোকেমিক্যাল রিয়াকশন। লোহায় মরিচা পড়া একটা তড়িৎ রাসায়নিক বিক্রিয়া। ডিউরিং রাস্টিং আয়রন অ্যাক্টস অ্যাজ। এই বিক্রিয়ায় আয়রন কাজ করে কি হিসাবে? ক্যাথোড হিসাবে, না অ্যানোড হিসাবে, না তড়িৎ বিশ্লেষ্য বা ইলেকট্রোলাইট হিসাবে, নাকি এদের কোনোটিই নয়?
তো এখানে রাইট অ্যান্সার হবে অ্যানোড হিসাবে লোহা কাজ করে। তো যখন লোহা নর্মাল অবস্থায় থাকে সেটার সিম্বল আমরা কি লিখব? Fe। আচ্ছা, এবার যখন এটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, রিঅ্যাকশন করে, তাহলে লোহার থেকে ইলেকট্রন চলে যাবে অক্সিজেনের কাছে। তখন লোহার যেটা আয়রনের উপরে চলে আসবে Fe+2 চার্জ। এই বিক্রিয়াটি ঘটে অ্যাকচুয়ালি অ্যানোডে। নেক্সট কোয়েশ্চেন, হাউ মেনি ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন প্রেজেন্ট ইন কমন অ্যালাম? সাধারণ ফিটকিরিতে কয়টি কেলাস জল বর্তমান? আমরা নর্মালি বাড়িঘরে যে ফিটকিরি ইউজ করি জলের মধ্যে, ফিটকিরিতে জীবাণুনাশক হিসেবে ইউজ হয়, ওই ফিটকিরির ফর্মুলা হচ্ছে K2SO4 Al2SO4 হোল 3 24H2O। তো এখানে জলের কেলাস বলেছে, ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন, জলের অণু কয়টা আছে? 24। সো রাইট অ্যান্সার অপশন সি। নেক্সট কোয়েশ্চেন, টু কালারলেস গ্যাসেস কম্বাইন কেমিক্যালি টু প্রডিউস এ কালার্ড গ্যাস। দুইটা বর্ণহীন গ্যাস রাসায়নিকভাবে বিক্রিয়া করে একটা রঙিন গ্যাস তৈরি করে, তাহলে ওই দুইটা বর্ণহীন গ্যাস কি হবে? আমাকে অপশান থেকে বের করতে হবে। এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশান বি। NO আর O2 তারা যদি বিক্রিয়া করে তারা তৈরি করে NO2। এটা হচ্ছে বাদামি বর্ণের নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস। সো অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 7, হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স রিঅ্যাক্ট উইথ ইচ আদার ইন অ্যাকোয়াস সলিউশন টু প্রডিউস এ ইয়েলো প্রেসিপিটেট? নিচের কোন জোড়ার পদার্থটির দুইটি জলীয় দ্রবণ পরস্পর বিক্রিয়া করে হলুদ অদক্ষেপ তৈরি করে? তো এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশান ডি। PbNO3 হচ্ছে লেড নাইট্রেট আর Ki পটাশিয়াম আয়োডাইড, তারা যখন বিক্রিয়া করে তারা তৈরি করে লেড আয়োডাইড PbI2, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি হলুদ অদক্ষেপ। নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং রিয়েকশনস ইজ নট এ রেডক্স রিয়েকশন? নিচের কোন বিক্রিয়াটি রেডক্স বিক্রিয়া নয়? এখানে রাইট অপশান হচ্ছে অপশান বি। বিক্রিয়াটিকে যদি আমরা লিখি CuO প্লাস HCl, কপার অক্সাইড প্লাস HCl, তো কিউপ্রাস ক্লোরাইড আর জল তৈরি করেছে ওয়াটার। তো কপার অক্সাইডের মধ্যে কপারের জারণ স্তর হচ্ছে +2, আর কপার ক্লোরাইডের উপরে কপারের জারণ স্তর হচ্ছে +1। তো দেখাই যাচ্ছে যে কপার থেকে কপারে +2 থেকে +1 হয়ে গেছে, জারণ স্তর কমে গেছে, মানে এখানে রিডাকশন বা বিজারণ হয়েছে, কিন্তু কোথাও জারণ হয়নি। সুতরাং এক টাইপের বিক্রিয়ায় হয়েছে, সুতরাং এটা রেডক্স বিক্রিয়া নয়। নেক্সট কোশ্চেন, কারেক্ট ইনক্রিজিং অর্ডার অফ অ্যাটমিক সাইজ। পারমাণবিক আকার অনুযায়ী শুদ্ধ ঊর্ধ্বক্রম হলো। এখানে কতগুলা মৌল দিয়েছে, হুইচ ওয়ান ইজ রাইট? তো এই প্রশ্নটা পিরিয়ডিক টেবিল মানে পর্যায়গত শ্রেণীবিন্যাস যে চ্যাপ্টারটা আছে ওখান থেকে এসছে। এটার মধ্যে একটা জিনিস মনে রাখতে হবে যে পর্যায় সারণীতে যদি আমরা লেফট থেকে রাইট সাইডে যাই তাহলে অ্যাটমিক সাইজ আস্তে আস্তে কমে, ডিক্রিজ হয়। তো আমার এখানে যেই মৌলগুলা দিয়েছে তার মধ্যে কে কে আছে? সোডিয়াম আছে 11, যার অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যা, ম্যাগনেসিয়ামের 12, অ্যালুমিনিয়ামের 13, ফসফরাসের 15, সালফারের 16। তাহলে এখানে দিয়েছে 11, 12, 13, 15, 16। তো এই নাম্বারগুলা পর্যায় সারণীতে পাশাপাশি সাজানো থাকে। যদি আমরা পর্যায় সারণীতে বাঁ দিক থেকে ডান দিকে যাই তখনই কিন্তু আমরা এইগুলাকে লাইনভাবে পাবো, এক লাইনে। তো যদি আমরা বাঁ দিক থেকে ডান দিকে যাই, জাস্ট 16, সে তো একদম ডান দিকে, তাহলে তার সব থেকে কম হবে। তার আগে আসবে 15, তার আগে আসবে 14, 13, 12, 11 এভাবে করে। তাহলে 11 যার তার সব থেকে বেশি হবে, কারণ সে একদম বাঁ দিকে থাকছে, স্টার্টিং হচ্ছে। তাহলে এখানে অপশান সি হচ্ছে রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন, অ্যান এলিমেন্ট ইজ নেমড অ্যাকর্ডিং টু দ্য নেম অফ এ রিভার। দ্য এলিমেন্ট ইজ। একটি মৌলের নাম একটি নদীর নামানুসারে করা হয়েছে, মৌলটি হলো। রাইট আনসার ইজ অপশান সি, রেনিয়াম। এটি রাইন নদীর নামানুসারে করা হয়েছে, রেনিয়াম। কোয়েশ্চেন নাম্বার 11, হুইচ এলিমেন্ট ইজ কল্ড কুইক সিলভার? কোন মৌলকে কুইক সিলভার বলা হয়? এখানে রাইট আনসার হচ্ছে মার্কারি বা Hg। নেক্সট কোয়েশ্চেন, অ্যান এক্সাম্পল অফ এ ডোবেরাইনার্স ট্রায়াডস অ্যালং এ পিরিয়ড ইজ। পর্যায় বরাবর ডোবেরাইনার ত্রয়ীর একটা উদাহরণ হলো।
এবার ডোভেরাইনার ট্রায়ার্সের 3টে সিরিজ আছে। একটা হচ্ছে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম, একটা হচ্ছে ক্যালসিয়াম স্ট্রোনশিয়াম ভেরিয়াম, একটা হচ্ছে ক্লোরিন ব্রোমিন আয়োডিন। এই 3টা হচ্ছে ডোভেরাইনারের সিরিজ, 3টে সিরিজ, এবং এই 3টেই রাইট। তো এই 3টের মধ্যে যেটাই দেবে রাইট হবে। হ্যাঁ, অপশান ডি রাইট না, কার্বন নাইট্রোজেন অক্সিজেন, এটা ডোভেরাইনারের ত্রয়ী সূত্রের মধ্যে আসে না। সো এখানে 12-এর অপশান এ বি সি 3টেই রাইট আনসার। নেক্সট 13 নম্বর কোয়েশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ মিক্সড অক্সাইড? নিচের কোনটি একটি যুগ্ম অক্সাইড? এখানে রাইট আনসার হচ্ছে অপশান এ Fe3O4, কারণ Fe3O4 এর মধ্যে FeO আর Fe2O3 দুটো একসাথে আছে। নেক্সট কোয়েশ্চেন, সিলেক্ট দ্য রং স্টেটমেন্ট। ভুল বক্তব্যটি শনাক্ত করো। 4টে দিয়েছে বক্তব্য। ফার্স্ট, লিটমাস ইজ এ ন্যাচারাল ইন্ডিকেটর। লিটমাস হলো একটি প্রাকৃতিক নির্দেশক, কথাটা সত্য। তো এখানে রং নয়, এটা হবে না। অপশান সিতে বলেছে ফসফরাস অ্যাসিড ইজ এ ডাইবেসিক অ্যাসিড, এটাও সত্য, কারণ ফসফরাস অ্যাসিডের মধ্যে দুটো OH আছে, যে OH থেকে H+ দ্রবণে বেরিয়ে যেতে পারবে। ঠিক আছে, এজন্য এটাকে বলেছে ডাইবেসিক অ্যাসিড, এটাও সত্য, হবে না। তারপরে বলেছে ওয়াটার সলিউবল বেসেস আর কল্ড অ্যালকালিস, জলে দ্রবণীয় ক্ষারকগুলোকে ক্ষার বলে, এই কথাটাও সত্য, তাহলে এটাও হচ্ছে না। তো বাকি রইল অপশান বি, pH অফ NaCl সলিউশন ইজ মোর দ্যান 7। NaCl এর জলীয় দ্রবণের pH 7-এর বেশি, এ কথা বলেছে। তো দেখো NaCl হচ্ছে লবণ, এটা কোনো বেস না, ক্ষার না, যে তার pH 7-এর বেশি হবে, তাহলে কথাটা ভুল। এখানে তো ভুল বক্তব্যটি বলেছে, তো অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে অ্যাকোয়ারিজিয়া ইজ মোর অ্যাক্টিভ দ্যান আদার অ্যাসিডস বিকজ। অম্লরাজ অন্যান্য অ্যাসিড অপেক্ষা অধিক সক্রিয়, তার কারণ কি? তার কারণ হচ্ছে অপশান এ, ডিউ টু প্রেজেন্স অফ নেসেন্ট ক্লোরিন, জায়মান ক্লোরিনের উপস্থিতির জন্য। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো জায়মান ক্লোরিনটা খুবই সক্রিয় হয়, তার মধ্যে একটি অযুগ্ম ইলেকট্রন থাকে যেটা খুবই শক্তিশালী, এবং এটা আমাদের যে বর ধাতু সোনা, গোল্ড, তার সাথেও বিক্রিয়া করে যৌগ তৈরি করতে পারে। তো এজন্যই অ্যাকোয়ারিজিয়ার মধ্যে গোল্ডও গলে যায়। তো এখানে রাইট আনসার অপশান এ, ডিউ টু দ্য প্রেজেন্স অফ নেসেন্ট ক্লোরিন। নেক্সট কোশ্চেন, ফেরাস অ্যামোনিয়াম সালফেট হেক্সাহাইড্রেট ইজ এ। ফেরাস অ্যামোনিয়াম সালফেট হেক্সাহাইড্রেট হলো একটি কী ধরনের লবণ? তো ফর্মুলাটা যদি লিখি, FeSO4 NH4 ডট হেক্সা মানে কি 6H2O। তো এর আরেকটি নাম আছে যেটা হচ্ছে মোর সল্ট বা মোর লবণ। তো এখানের মধ্যে আছে কি FeSO4 আছে, তারপর NH4 আছে। আচ্ছা, জলটাকে আলাদা এখন বাদ দিলাম এক সাইডে। তো FeSO4 একটা লবণ, NH4 আরেকটা লবণ, তো দুইটা লবণ মিলে তৈরি হয়েছে পুরোটা। তো এই জন্য এখানে রাইট আনসার হবে ডাবল সল্ট, দ্বিধাতব লবণ। নেক্সট কোয়েশ্চেন, জার্মান সিলভার ইজ অ্যান অ্যালয় অফ। জার্মান সিলভার ধাতু সংকরের উপাদান হলো। তো নামের মধ্যে সিলভার আছে, তার মানে তার উপাদানের মধ্যে সিলভার নেই, এটা হচ্ছে একটা টেকনিক মনে রাখার। তো সিলভার অপশান এতেও আছে, হবে না। বিতেও আছে Ag, সিলভার হবে না। ডিতেও আছে Ag, সিলভার হবে না। তাহলে রাইট আনসার হচ্ছে অপশান সি, জার্মান সিলভারের মধ্যে আছে কে? কপার, জিঙ্ক আর নিকেল। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং পেয়ার্স শোজ ডায়াগোনাল রিলেশনশিপ ইন দ্য পিরিয়ডিক টেবিল? পর্যায় সারণীতে নিচের কোন জোড়াটি কণিক সম্পর্ক প্রদর্শন করে? মানে পিরিয়ডিক টেবিলের মধ্যে কোন জোড়াটা কোনাকুনি পজিশনে কণিক একটা রিলেশনশিপে আছে? তো যে অপশানগুলো দিয়েছে তার মধ্যে রাইট অপশান হচ্ছে অপশান ডি, বোরন আর সিলিকন। এটা ছাড়াও আরও দুটো জোড়া আছে যারা কৌণিক সম্পর্ক প্রদর্শন করে, তারা হচ্ছে লিথিয়াম ম্যাগনেসিয়াম এবং বেরিলিয়াম ও অ্যালুমিনিয়াম। নেক্সট কোয়েশ্চেন, ইন দ্য এক্সট্রাকশন অফ মেটাল ফ্রম ওর রোস্টিং ইজ ডান ইন কেস অফ। আকরিক থেকে ধাতু নিষ্কাশনে তাপজারণ প্রয়োগ করা হয় কোন আকরিকের ক্ষেত্রে? এটা হবে সালফাইড ওর, সালফাইড আকরিকের ক্ষেত্রে। অপশান ইজ দ্য রাইট আনসার। নেক্সট, হুইচ ওয়ান ইজ দ্য ওর অফ আয়রন? কোনটি লোহার আকরিক? তো এখানে রাইট আনসার হচ্ছে অপশান বি, ম্যাগনেটাইট।
Question number 26. What is the percentage of pure gold in an ornament made of 22 carat gold? 22 ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি একটা অলঙ্কারে বিশুদ্ধ স্বর্ণের শতকরা পরিমাণ কত? এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশান ডি, 91.6%. নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান ইজ নট এ হেটারোসাইক্লিক অর্গ্যানিক কম্পাউন্ড? নিচের কোনটি হেটারোসাইক্লিক জৈব যৌগ নয়? এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশান বি, ন্যাপথালিন। প্রথমে যদি আমরা ন্যাপথালিনের স্ট্রাকচারটা দেখি, এখানে হচ্ছে গিয়ে দুটো বেনজিন রিং পাশাপাশি লাগানো থাকে, ঠিক আছে, এবং প্রত্যেকটা কর্নারে থাকবে হচ্ছে কার্বন। তো আমরা হেটারোসাইক্লিক কম্পাউন্ড তাদেরকে বলবো যারা এরকম সাইক্লিক রিং স্ট্রাকচার থাকে এবং যাদের রিং স্ট্রাকচারের মধ্যে প্রত্যেকটা কর্নারে সেম অ্যাটম থাকবে না, অর্থাৎ কোনো একটা কম্পাউন্ডের মধ্যে দেখা যাবে কর্নারে কার্বনের পরিবর্তে নাইট্রোজেন বা অক্সিজেন বা ফসফরাস এরকম কিছু একটা থাকে, বা সালফার এরকম কেউ একজন থাকে। তো যদি আমি পিরিডিনের স্ট্রাকচার দেখি তাহলে দেখা যাচ্ছে এখানে একটা কর্নারে কার্বনের পরিবর্তে আছে নাইট্রোজেন, তাহলে এটা কিন্তু হেটারোসাইক্লিক কম্পাউন্ড হয়ে যাবে। কিন্তু ন্যাপথালিনের ক্ষেত্রে এরকম কেউ নেই, সেজন্য ন্যাপথালিনটা হবে হেটারোসাইক্লিক অ্যাটম হবে না ন্যাপথালিন। এরপর যদি আমি আরেকটা স্ট্রাকচার আঁকি যেখানের মধ্যে একটা কর্নারে আছে অক্সিজেন কার্বনের পরিবর্তে, তো সেই স্ট্রাকচারটার নাম হচ্ছে ফিউরান। তারপরে যদি পাইরোলের স্ট্রাকচার আঁকি দেখা যায় এখানেও একটা কর্নারের মধ্যে নাইট্রোজেন তার সাথে এইচ লাগানো, তো এটা হচ্ছে পাইরোল। তো পিরিডিন, ফিউরান, পাইরোল এরা সবাই হেটারোসাইক্লিক যৌগ, কিন্তু ন্যাপথালিন হবে না। নেক্সট কোশ্চেন, নাম্বার অফ সিগমা অ্যান্ড পাই বন্ডস প্রেজেন্ট ইন বেনজিন ইজ? বেনজিনে সিগমা ও পাই বন্ধনের সংখ্যা হলো অপশান এ 12 সিগমা বন্ড আর 3 পাই বন্ড। প্রথমে এখানে আমি বেনজিনের স্ট্রাকচারটা আঁকছি, রিং স্ট্রাকচার, যার প্রত্যেকটা কর্নারে একটা করে কার্বন থাকবে এবং এই রিংয়ের ভিতরে অল্টারনেটিভ করে 3টা ডাবল বন্ড থাকে। এখন কার্বনের যেহেতু 4টা বন্ড তৈরি করতে পারে, তাহলে 3টা তো রিংয়ের মধ্যে হয়ে গেল, আর একটা হাতে সে একটা করে হাইড্রোজেন ধরবে। তো এখন সিগমা বন্ড কখন হবে? যদি একটা সিঙ্গেল বন্ড হয় তার মানে ওটা হচ্ছে একটা সিগমা বন্ড। যদি ডাবল বন্ড হয় তার মধ্যে একটা সিগমা আর একটা পাই বন্ড থাকে। তাহলে আমার এখন এখানে দেখতে হবে যে কয়টা সিঙ্গেল বন্ড আছে, কয়টা ডাবল বন্ড আছে, ঠিক আছে। তো আমি এখানে নাম্বার দিচ্ছি সিঙ্গেল বন্ডকে 1 2 3 4 করে। তো 6টা সিঙ্গেল বন্ড, 7টা, তারপর 8টা, 9টা সিঙ্গেল বন্ডে 9টা সিগমা বন্ড অলরেডি হয়ে গেছে। এবার ডাবল বন্ড প্রত্যেকটা 3টা আছে, প্রত্যেকটার মধ্যে কি একটা সিগমা একটা পাই করে থাকবে, তাহলে 3টা ডাবল বন্ডে কি হবে? 3টা সিগমা 3টা পাই হবে, ঠিক আছে। তাহলে আগে পেয়েছি 9টা সিগমা আর এখন পেলাম আরও 3টা সিগমা, টোটাল হলো 12টা সিগমা আর হচ্ছে 3টা পাই বন্ড, ঠিক আছে। এটা হচ্ছে বেনজিনের সিগমা আর পাই বন্ডের সংখ্যা। নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান অ্যাবায়োটিক রিসোর্স অফ দ্য এনভায়রনমেন্ট? নিচের কোনটি পরিবেশের অজৈব সম্পদ নয়? তো এটা জানতে হলে প্রথমে বুঝতে হবে যে অ্যাবায়োটিক কোনটা, বায়োটিক কোনটা। অ্যাবায়োটিক রিসোর্স হচ্ছে যেগুলোর মধ্যে প্রাণ নেই ওরকম রিসোর্সগুলো, আর বায়োটিক রিসোর্স হচ্ছে যেগুলোর মধ্যে প্রাণ আছে বা প্রাণ আছে এমন জিনিস থেকে তৈরি হয়েছে, ওগুলো হচ্ছে বায়োটিক রিসোর্স। এখানে বলেছে নট অ্যাবায়োটিক, হ্যাঁ, মানে অজৈব সম্পদ নয়, তার মানে কি এটা জৈব সম্পদ বা বায়োটিক কম্পাউন্ড। তো এখানে নিচের যে অপশানগুলো আছে তার মধ্যে অপশান এ যেটা আছে কোল, কয়লা, এটা আমরা কখন পাই? যখন আমরা জীবন্ত যে জিনিস, গাছ বা প্রাণ আছে এমন জিনিস যখন আমরা পুড়ি, কাঠ টাঠ যখন আমরা পুড়ি, কাঠ কোথা থেকে পাচ্ছি? গাছ থেকে পাচ্ছি। তো যখন আমরা এগুলো পুড়ি তখন আমরা এখান থেকে কী পাচ্ছি? কয়লা পাই। তাহলে আমরা বায়োটিক কম্পাউন্ড থেকেই কিন্তু কয়লাটা পাচ্ছি, জৈব সম্পদ থেকে কিন্তু কয়লা পাচ্ছি। তো এই জন্য এটা হচ্ছে নট এ বায়োটিক, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 30, 3R পলিসি মিনস? 3R ব্যবস্থা হলো অপশান সি, রিডিউস, রিইউজ অ্যান্ড রিসাইকেল। এবার আসছে গ্রুপ বি কোশ্চেনে। 10টা কোশ্চেন আছে 2 মার্কসের। প্রথম যেটা দিল 31 নাম্বার, হোয়াট হ্যাপেন্স
when a piece of burning magnesium ribbon is introduced into a gas jar filled with carbon dioxide. Write the equation of the reaction involved. একখণ্ড জ্বলন্ত ম্যাগনেসিয়াম ফিতা কার্বন ডাইঅক্সাইড পূর্ণ গ্যাস জারে প্রবেশ করালে কি ঘটবে বিক্রিয়াটি সমীকরণ সহ লিখো। তো এখানে একটা ব্যাপার আছে যে ম্যাগনেসিয়াম ফিতাটাকে যখন কার্বন ডাইঅক্সাইড পূর্ণ গ্যাস জারে ঢোকানো হয়, কার্বন ডাইঅক্সাইড থেকে যে অক্সিজেনটা আছে কার্বন ডাইঅক্সাইডের মধ্যে, বার্নিং ম্যাগনেসিয়াম ফিতা মানে জ্বলন্ত ম্যাগনেসিয়াম ফিতাটা সে অক্সিজেনটাকে নিয়ে নেয়, কার্বন ডাইঅক্সাইড থেকে অক্সিজেনটাকে নিয়ে আরও বেশি করে জ্বলতে থাকে এবং একটা ম্যাগনেসিয়াম অক্সাইডের একটা অক্সাইড তৈরি করে। বিক্রিয়াটিকে যদি লেখি দেখা যাচ্ছে ম্যাগনেসিয়াম আর কার্বন ডাইঅক্সাইড রিয়েকশান করে তৈরি করছে ম্যাগনেসিয়াম অক্সাইড প্লাস কার্বন। এই ম্যাগনেসিয়াম অক্সাইডের এই অক্সাইডটা তৈরি করার জন্য ম্যাগনেসিয়াম CO2 থেকে অক্সিজেন নিয়ে নেয়। নেক্সট কোয়েশ্চেন, এ হাইড্রোকার্বন কন্টেইনস 75% কার্বন অ্যান্ড রেস্ট ইজ হাইড্রোজেন। ফাইন্ড দ্য সিম্পলেস্ট ফর্মুলা অফ দ্য হাইড্রোকার্বন। একটি হাইড্রোকার্বনে 75% কার্বন আছে আর অবশিষ্টটা হাইড্রোজেন আছে। তো হাইড্রোকার্বনটির সরলতম সংকেত নির্ণয় করো। তো এখন আমি প্রথমে একটা ছক টেবিল বানিয়ে নিচ্ছি যা যা ইনফরমেশন আমাকে কোশ্চেনে দিয়েছে। যেমন কোশ্চেনে বলেছে মৌল বা এলিমেন্ট কি দিয়েছে, কার্বন আর হাইড্রোজেন, তো তার জন্য আমি একটা ঘর করলাম। তারপরে পার্সেন্টেজ অফ ওয়েট প্রশ্নে দিয়েছে 75 একটা, তো টোটাল যদি 100 হয় 75 একটা হলে আরেকটা কত হবে 25। তারপরে আমার মোলার মাস আছে মানে আণবিক ভর আছে, ওটা আমি জানি, ওটার একটা কলাম বানালাম। দেন হচ্ছে নাম্বার অফ মোল বা মোল সংখ্যা, সেটার জন্য একটা কলাম বানালাম। এটার পরে আমি বানাবো হচ্ছে একটা সিম্পলেস্ট রেশিও, কারণ আমাকে রেশিওটা বার করতে হবে। যদি আমার ফর্মুলা জানতে হয় তাহলে আমি রেশিওটা বের করব বা অনুপাত। তো এবার আমি ঘরের মধ্যে লিখে নিচ্ছি। এলিমেন্টে লিখবো হচ্ছে কার্বন আর হাইড্রোজেন। কার্বনের ওয়েট দিয়েছে 75, তো কার্বন সোজা 75, তাহলে হাইড্রোজেনের হবে 25, টোটাল 100% থাকে। আণবিক ভর বা মোলার মাস কার্বনের 12, হাইড্রোজেনের 1। মূল সংখ্যা আমরা জানি মাস বাই মোলার মাস, ভর বাই আণবিক ভর, তো আমি জাস্ট ওটাই করলাম। তো উপরে যদি 75/12 করি আসে 6.25 আর নিচে আসছে 25। এবার ওদের যদি আমি রেশিও করি হচ্ছে 1:4, আশা করি রেশিও বের করতে জানো। তো কার্বনের নাম্বার হচ্ছে 1, হাইড্রোজেনের 4, তো CH4 হচ্ছে সিম্পলেস্ট ফর্মুলা। নেক্সট কোয়েশ্চেন, এ কালারলেস lead salt X when heated produces a yellow residue and brown fumes. Name XYZ with equation of the reaction involved. একটি বর্ণহীন লেড লবণকে উত্তপ্ত করা একটি হলুদ বর্ণের অবশেষ তৈরি হয় এবং একটা বাদামি বর্ণের গ্যাস নির্গত হয়। XYZ এর নাম লেখো এবং উপযুক্ত অবস্থা চিহ্ন ব্যবহার করো। তো যদি আমরা রিঅ্যাকশনটাকে লিখি, লেড নাইট্রেটকে হিট দেওয়া হলো, তাহলে এটা তৈরি করবে লেড অক্সাইড প্লাস নাইট্রোজেন ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন, যেখানে লেড অক্সাইডের যে কালার সেটা হচ্ছে ইয়েলো বা হলুদ, আর নাইট্রোজেন ডাইঅক্সাইড হচ্ছে ব্রাউন কালারের গ্যাস, বাদামি বর্ণের গ্যাস। হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ ইউজিং ইউনিভার্সাল ইন্ডিকেটর ওভার কমন অ্যাসিড বেস ইন্ডিকেটর? সাধারণ অম্লক্ষার নির্দেশক অপেক্ষা সার্বজনীন নির্দেশক ব্যবহারের সুবিধা কী? সাধারণ অম্লক্ষার নির্দেশক বা কমন অ্যাসিড বেস ইন্ডিকেটর যেটা, এটা দিয়ে শুধু আমরা কোনটা অ্যাসিড কোনটা ক্ষার সেটা আইডেন্টিফাই করতে পারি, কিন্তু কোনো অ্যাসিড বা ক্ষারের তীব্রতা কত সেটা আমরা ঠিকমতো নির্ণয় করতে পারি না। কিন্তু সার্বজনীন ইন্ডিকেটর যেটা, ওটা দিয়ে আমরা কিন্তু তীব্রতাটাও মাপতে পারে, কতটুক বেশি অ্যাসিড কতটুক বেশি ক্ষার সে তার তীব্র কতটা, কারণ সার্বজনীন ইন্ডিকেটর দিয়ে বা সার্বজনীন নির্দেশক দিয়ে আমরা কালারটা খুব সহজে আইডেন্টিফাই করতে পারি। Next question, write one equation to show hydrogen may act as an oxidant. Mention which one is oxidized and which one is reduced in that reaction. একটা সমীকরণ লেখো যাতে হাইড্রোজেন জারক হিসাবে ব্যবহৃত হতে পারে। বিক্রিয়াটিতে কোনটি জারিত এবং কোনটি বিজারিত হয়েছে তার উল্লেখ করো। তো আমি এখানে একটা বিক্রিয়া লিখলাম, লিথিয়ামের সঙ্গে হাইড্রোজেন গ্যাসের বিক্রিয়ায় লিথিয়াম হাইড্রেট তৈরি হয়েছে, যেখানে লিথিয়াম হাইড্রেটের মধ্যে লিথিয়ামের জারণ স্তর কিন্তু +1, আর যখন বাঁ দিকে খালি লিথিয়াম ছিল তার জারণ স্তর 0, এটা মুক্ত অবস্থায় আছে। তো হাইড্রোজেনও সিমিলারলি বাঁ দিকে হাইড্রোজেন গ্যাস হিসাবে আছে তো 0, আর ডান দিকে লিথিয়াম হাইড্রেট H-1 হিসাবে আছে। তো 0 থেকে +1 হলে আমাদের জারণ বিক্রিয়া হচ্ছে, আর 0 থেকে যখন -1 হয়ে যাচ্ছে তখন হচ্ছে বিজারণ বিক্রিয়া। তো আমরা জানি বিজারণ বিক্রিয়ার যে স্টার্টিং হয়
জাত থেকে, সেটা হচ্ছে জারক পদার্থ, ঠিক আছে। আর জারণ বিক্রিয়া বা অক্সিডেশন রিয়াকশানের যেটা স্টার্টিং হয় সেটা হচ্ছে আমাদের বিজারক পদার্থ। এবার আমরা এটাও জানি যে অক্সিডাইজিং এজেন্ট বা জারক পদার্থ অন্যকে তো জারিত করে, ঠিক আছে, কিন্তু নিজে কি হয়, বিজারিত হয়। তাহলে আমরা বলতে পারি জারক পদার্থ নিজে বিজারিত হয়। সিমিলারলি বিজারক পদার্থ নিজে জারিত হয়। তো আমাকে এখানে প্রশ্ন বলেছে যে একটা বিক্রিয়া লেখার জন্য, যেখানে জারক পদার্থ বিজারক পদার্থ দেখার জন্য, প্লাস কে জারিত আর কে বিজারিত হয়েছে সেটাও দেখার জন্য। তো আশা করি এটা ক্লিয়ার হয়েছে। নেক্সট কোশ্চেন, 3 elements A, B, C having atomic number x-2, x আর x+1. Among them B is an inert gas. A, B, C তিনটি মৌল যাদের পারমাণবিক ক্রমাঙ্ক x-2, x, x+1, এদের মধ্যে B হলো নিষ্ক্রিয় গ্যাস। তাহলে ইন হুইচ গ্রুপ অফ পিরিয়ডিক টেবিল দে প্রেজেন্ট, পর্যায় সারণীর কোন কোন শ্রেণীতে এদের অবস্থান। আর রাইট দ্য ফর্মুলা অফ দ্য কম্পাউন্ড ফর্মড বাই A and C অ্যান্ড মেনশন টাইপ অফ বন্ড প্রেজেন্ট ইন ইট। এ ও সির মধ্যে যে যৌগ গঠন করবে সেটার কীরকম সংকেত হবে সেটা লেখো এবং এতে কোন ধরনের বন্ধন বর্তমান তা উল্লেখ করো। প্রথমে এটা সাজিয়ে নিলাম, এ বি সি, এ এর x-2 ছিল, বি এর x ছিল, সি এর x+1 ছিল। তো বলেছে বি হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস বা ইনার্ট গ্যাস। তো আমরা জানি পর্যায় সারণীতে নিষ্ক্রিয় গ্যাস যে সেটা গ্রুপ নাম্বার 18-এ থাকে, একদম লাস্টের গ্রুপে থাকে। তো এ বলেছে x-2, তাহলে বি যদি 18 হয় এ হবে 18 - 2 16 গ্রুপ নাম্বারে আছে। অ্যান্ড মৌল সি এর গ্রুপ নাম্বার হবে, যেহেতু 18 একদম লাস্টের, তো 18-এর পরে +1 হচ্ছে, মানে এটা আবার চলে আসবে গ্রুপ 1-এ। তো সি মৌলটা আছে গ্রুপ 1-এ। এবার আমরা বের করব ভ্যালেন্সি মানে যোজ্যতা। আমাকে বলেছে এ আর সি যৌগ গঠন করলে কি হবে সংকেতটা। তো এই মৌলটা যে গ্রুপ 16-এ আছে তার ভ্যালেন্সি অ্যাকচুয়ালি গ্রুপ 16-এর সব মৌলের ভ্যালেন্সি অ্যাকচুয়ালি বা যোজ্যতা 2 হয়। আমরা একটা এক্সাম্পল নিয়ে বুঝতে পারি, যেমন অক্সিজেন। অক্সিজেনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 8, KLM-এ যদি ডিভাইড করি 2 আর 6, লাস্টে 6 আছে মানে কি আরও 2টো লাগবে ইলেকট্রন, সো যোজ্যতা 2। গ্রুপ 1-এর ক্ষেত্রে একটা মৌল নিলাম সোডিয়াম, যার 11 হচ্ছে পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার, ভাগ করলে 2 8 1, লাস্টে আছে একটা ইলেকট্রন, সো যোজ্যতা বা ভ্যালেন্সি কত হবে 1। তাহলে এবার আমি যদি যৌগ গঠন করি এ এর যোজ্যতা হচ্ছে 2 আর সি এর যোজ্যতা হচ্ছে 1, ক্রস করলাম, তাহলে আমার ফর্মুলাটা কি আসবে AC2। এবং নেক্সট একটা কোশ্চেন বলেছে এখানে বন্ধনটা কীরকম হবে, তো এখানে হবে আয়নিক বন্ধন। আইডেন্টিফাই ইথিন অ্যান্ড ইথাইন উইথ দ্য হেল্প অফ এ কেমিক্যাল টেস্ট। রাসায়নিক পরীক্ষার সাহায্যে ইথিন এবং ইথাইন শনাক্ত করো। তো প্রথমে আমরা এখন ইথিন আর ইথাইনের সংকেত আঁকবো। ইথিনের হচ্ছে C2H4, ইথিনকে আমরা ইথিলিনও বলতে পারি, যেখানে কার্বন দুটোর মাঝখানে থাকে ডাবল বন্ড আর প্রত্যেকটা কার্বনের সাথে 2টা করে হাইড্রোজেন লাগানো থাকে। সো দিস ইজ ইথিলিন বা ইথিন। এবার আমরা দেখব ইথাইন। ইথাইন মানে আইন আছে, দ্যাট মিন্স 2টো কার্বনের মাঝখানে ট্রিপল বন্ড আছে, ঠিক আছে, ত্রিবন্ধন আছে আর প্রত্যেকটা কার্বনের সাথে একটা করে হাইড্রোজেন লাগানো। এটার সংকেত হচ্ছে C2H2। এর আরেকটা নাম কিন্তু এসিটিলিন। এখন আমরা এই দুটোকে একটা রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে ডিফারেন্সিয়েট করতে পারবো। যদি আমরা ইথাইনের মধ্যে AgNO3 মানে সিলভার নাইট্রেট দিই, তাহলে একটা যৌগ তৈরি হয় Ag2C2। এই যৌগটার রং হচ্ছে ইয়েলো হোয়াইট বা হলদে সাদা টাইপের একটা অদক্ষেপ প্রেসিপিটেট তৈরি হয়। কিন্তু সেম সিলভার নাইট্রেট AgNO3 যদি আমরা ইথিলিনের মধ্যে দিই তখন কিন্তু কোনো বিক্রিয়া হয় না এবং হলুদ সাদা অদক্ষেপ তৈরি হয় না। সুতরাং এই পরীক্ষাটা দিয়ে কিন্তু আমরা তাদের দুজনকে আলাদা করতে পারবো। C3H6O is the molecular formula of 2 isomeric organic compounds. Write their structural formula and IUPAC names. দুটি সমাবয়ী জৈব যৌগের আণবিক সংকেত C3H6O, এদের গঠনমূলক সংকেত এবং IUPAC নাম লিখো। আমরা জানি আইসোমার কাদের বলা হয়, যাদের ক্ষেত্রে মলিকুলার ফর্মুলাটা সেম থাকে কিন্তু তাদের যে স্ট্রাকচার গঠন সেটা ডিফারেন্ট হয়। যেমন C3H6O, আমি দুটো স্ট্রাকচার আঁকবো যার মধ্যে 3টে C থাকবে, 6টা H থাকবে এবং একটা O থাকবে। যেমন প্রথমটা আঁকলাম, তার মধ্যে কি আছে CHO আছে, তারপর CH2 CH3 এরকম আছে। তো CHO থাকলে আমরা অলরেডি জানি এটা কি হয়, অ্যালডিহাইড হয়। এবার আরেকটা আঁকবো যেটার মধ্যে CH3CO CH3 হচ্ছে, মাঝখানে CO গ্রুপ আছে, মানে এটা হচ্ছে কিটোন।
তাহলে সেম ফর্মুলা দিয়ে আমি দুইটা স্ট্রাকচার রেখেছি, একটা হচ্ছে অ্যালডিহাইড, একটা কিটোন। এবার যদি এদের নাম করি, প্রথমটার মধ্যে নাম আসছে প্রোপানেল, আশা করি তোমরা আইপিসি নাম জানো। তো পরেরটার মধ্যে নাম আসছে প্রোপানোন, কিটোনের জন্য ওন। তো এটা হচ্ছে, এই দুটো হচ্ছে আর আইসোমার। Write the equations of the reactions involved at the cathode and anode during electro-refining of impure copper. What is anode mart? অবিশুদ্ধ কপারের তড়িৎ বিশোধনে ক্যাথোডে ও অ্যানোডে সংঘটিত বিক্রিয়ার সমীকরণ লেখো। অ্যানোড মার্ট কাকে বলে, অ্যানোড কাটা কাকে বলে? অ্যানোড কাটা কাকে বলে এটা তোমরা বই পেয়ে যাবে, উপরের পার্টটা দেখাচ্ছি। যদি অ্যানোডের বিক্রিয়াটি লিখি, এটা হচ্ছে কপার থেকে কপার 2+ তৈরি হয়। তো 2+ আসছে কপারের উপর, মানে কি দুটো ইলেকট্রন আলাদা হিসেবে থাকবে। সো Cu থেকে Cu2+ প্লাস 2E। এখন মনে রাখতে হবে অ্যানোডের মধ্যে যে কপারটা দিয়ে আমরা শুরু করছি, এই কপারটা কিন্তু অশুদ্ধ কপার, ঠিক আছে। আর ক্যাথোডের মধ্যে তৈরি হবে কি Cu2+ থেকে Cu। এখানে যে Cuটা জমা হচ্ছে সেটা হচ্ছে বিশুদ্ধ কপার, অ্যানোডেরটা অশুদ্ধ, ক্যাথোডেরটা বিশুদ্ধ। হাউ উইল ইউ কনভার্ট, কীভাবে রূপান্তর করবে ইথানোয়িক অ্যাসিড থেকে মিথেন আর এসিটিলিন থেকে বেনজিন? প্রথমে দেখে নিচ্ছি ইথানোয়িক অ্যাসিড থেকে মিথেন কীভাবে তৈরি করব। তো প্রথমে ইথানোয়িক অ্যাসিডের ফর্মুলাটা লিখে নিই, আমরা শিখেছি অলরেডি। তো CH3COOH, দুটো কার্বন আছে ইথ, COOH এর ওয়িক অ্যাসিড, সো ইথানোয়িক অ্যাসিড, আর মিথেনের হচ্ছে CH4। তো এটাকে তৈরি করতে হলে আমরা দুটো স্টেপে তৈরি করব। প্রথম স্টেপে কি করব, অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড যেটা, এটার মধ্যে NaOH সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করাবো। করালে তৈরি হবে সোডিয়াম অ্যাসিটেট CH3COONA, H সরে গিয়ে Na বসে যায়। এবার এটার মধ্যে আবার NaOH যদি আমি বিক্রিয়া করাই, তাহলে আমি পেয়ে যাব CH4, আর সাইড প্রোডাক্ট হিসেবে থাকবে Na2CO3। তো এটা হচ্ছে আমার ইথানোয়িক অ্যাসিড থেকে মিথেন তৈরি করার প্রসেস। এবার দেখব আমরা এসিটিলিন থেকে বেনজিন তৈরি করার প্রসেস। প্রথমে এসিটিলিনের ফর্মুলা লিখব C2H2, দুটো সির মাঝখানে ট্রিপল বন্ড থাকে, আর বেনজিন হচ্ছে একটা রিং স্ট্রাকচার যেখানে অল্টারনেটিভ ডাবল বন্ড থাকে। আচ্ছা, তো এবার এসিটিলিন যদি আমরা 3টে মোল বা মলিকিউল এসিটিলিন নিই আমরা, তো ওই 3টে একসাথে বিক্রিয়া করে কিন্তু বেনজিন তৈরি করে। তো আমাদের কি করতে হবে, এই এসিটিলিনের অণুগুলাকে লোহিত তপ্ত আয়রন টিউবের মধ্য দিয়ে পাঠাতে হবে। টেম্পারেচার হবে অ্যাপ্রক্স 873 কেলভিন। এরকম টেম্পারেচারের মধ্যে যদি আমরা খুব উত্তপ্ত আয়রন টিউবের মধ্যে দিয়ে পাঠাই, আমরা কিন্তু বেনজিন রিং পেয়ে যাব। সো এটা এক ধাপেই কিন্তু বিক্রিয়াটা হয়ে যায় এসিটিলিন থেকে বেনজিন। তা আশা করি এটা ক্লিয়ার হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস হোল ভিডিও।